যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে পরিকল্পনা জানালো মার্কিন সামরিক বাহিনী। কঠোর জবাবের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার বাহিনীর হামলা জোরদার। একদিনেই নিহত ৩২, জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি। হিজবুল্লাহর পাল্টা আঘাতে ২ ইসরায়েলি সেনা নিহত। ভারতের পশ্চিমবঙ্গে ভোট কারচুপি ঠেকাতে ইভিএম পাহারায় মমতা। বুথ ফেরত জরিপ নিয়েও অভিযোগ। পরাজয় জেনেই দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দুর। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা। অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। মে দিবসে তুরস্কে পুলিশের সঙ্গে বামপন্থীদের সংঘর্ষ। ফিলিপিন্সে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ। অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ করার দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বলে গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে মার্কিন সিনেটর। আরেক গণমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়, তেহরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এমন পরিস্থিতিতে ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে বলে ফের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও শোনা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের গুঞ্জন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন। আরেক গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের কাছে উচ্চ পর্যায়ের সামরিক ব্রিফিংয়ে ইরানে নতুন করে হামলার 3টি বিকল্প পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম পরিকল্পনায় রয়েছে স্বল্পস্থায়ী ও শক্তিশালী বিমান হামলা। দ্বিতীয় বিকল্প হরমুজ প্রণালীর আংশিক নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা। তৃতীয় বিকল্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলে বিশেষ বাহিনীর অভিযান। এর মধ্যেই ইরান চুক্তি করতে মরিয়া বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, তাদের বিমান বাহিনী নেই, প্রায় সব ধরনের সামরিক সরঞ্জামই ধ্বংস হয়ে গেছে। তাদের ড্রোন কারখানায় প্রায় 82% অচল হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র কারখানার প্রায় 90% ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ফের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে একদিনে তেল আবিবে প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্যও দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের এখন আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত আরব আমিরাতের নাগরিকদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 32 জন, আহত হয়েছেন 70 জনের বেশি। হিজবুল্লাহর পাল্টা ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। নতুন করে অন্তত 15টি গ্রাম এবং শহরে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যে লেবাননের 10 কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। হামলার আগে বাফার জোনের বাইরে থাকা অন্তত 8টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়। এদিকে নতুন করে অন্তত 15টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের 10 কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলের প্রায় 60টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা শত্রুমুক্ত করার কাজ চলছে বলেও উল্লেখ করা হয়। এমনকি সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের সোমেরা সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হন। একটি সাজোয়া সামরিক যানকে হামলার লক্ষ্যবস্তু করা হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল তা প্রতিদিনই লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চিকিৎসক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী কেউই রেহাই পাচ্ছেন না বলে দাবি করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে তেল আবিবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দক্ষিণ লেবাননের বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈরুতের কেন্দ্রীয় শহীদ স্কয়ারে জড়ো হয়ে তারা অভিযোগ করেন তেল আবিব পরিকল্পিতভাবে গ্রামগুলো ধ্বংস করছে। চলমান সংঘাতের মধ্যে লেবানন এখন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির এক মুখপাত্র জানান, চলমান পরিস্থিতির কারণে খাদ্য সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে লেবাননের কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকট আরও গভীর হচ্ছে। সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। পল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সেই সমাবেশে কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই এসে পৌঁছলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এই মুহূর্তে তারেক রহমান মঞ্চে আছেন, ওনার পাশে রয়েছেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, শ্রমিক দলে যারা রয়েছেন তারা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। ঢাকার আশপাশে থেকে আশপাশের জেলার যেসব তারা এমপি নির্বাচিত হয়েছেন তারা রয়েছেন। তো এই সমাবেশকে ঘিরে বিএনপির এখানে আজকে একটি ব্যাপক শোডাউনের তারা করছে। যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের এটি রাজধানী ঢাকায় প্রথম কোনো সমাবেশ। যদিও 10ই মার্চ করাইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনে ওইখানে একটি প্রোগ্রাম, ছোট একটি সমাবেশে উনি বক্তব্য রেখেছিলেন। তবে দলের আয়োজনে এই আজকের এই শ্রমিক সমাবেশটি তারেক রহমানের প্রথম সমাবেশ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই প্রথম কোনো জনসমাবেশে আজকে বক্তব্য রাখবেন। যে কথাটি বলছিলাম যে বিএনপি একটি শোডাউনের হিসেবে নিয়েছে, যেহেতু সরকারে যাওয়ার পর থেকে তেমন সাংগঠনিক তৎপরতা চোখে পড়ছে না বিএনপির। তাই এই কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক গতি বাড়ানোর জন্য, উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপনা আনার জন্য বিএনপি মূলত এই কর্মসূচিকে কেন্দ্র করেই তারা একটি ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছিল। এবং ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে লাখো মানুষের উপস্থিতি হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, শ্রমিক দলের বাইরেও আমরা দেখেছি যে বিএনপির অন্যান্য ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ঢাকার বাইরে থেকে এখানে এসেছেন। তো 5-6 মিনিট আগে প্রধানমন্ত্রী আসলেন, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন পর্যায়ক্রমে, তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি হবে। মহান মে দিবসে বিশ্বের বিভিন্ন দেশে নানা দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সমাবেশ আয়োজন করে শ্রমিক ইউনিয়ন ও কয়েকটি বামপন্থী সংগঠন। ঐতিহাসিক তাকসিম চত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে সমাবেশকারীরা। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় 57 জনকে গ্রেফতার করা হয়েছে। সমাবেশ ঘিরে আগে থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল। অন্যদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বেতন বাড়ানোর দাবিতে সমাবেশ করেছেন কয়েক হাজার অধিকার কর্মী। এদিন মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের আয়োজন করা হলেও সেখানে যেতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় সাধারণ শ্রমিকের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দৈনিক মজুরি 695 পেসো থেকে বাড়িয়ে 1200 করার দাবি বিক্ষোভকারীদের।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট কারচুপি হওয়ার আশঙ্কায় স্ট্রংরুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে অভিযোগ করেন মমতা। তবে বিজেপি নেতাদের দাবি হার জেনে এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও প্রায় বিজেপির সুরেই কথা বলছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের 78টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের নির্বাচন কমিশন স্ট্রং রুমে ইভিএমের কারচুপির যে অভিযোগ সেটা খারিজ করেছে। 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে 23 ও 29 এপ্রিল 2 দফায় 294 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অশ্রু আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডায় ট্যাম্পায় জামিলের জানাজায় উপস্থিত ছিলেন কয়েকশো বাংলাদেশি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। জামিলের মরদেহ 4 মে সোমবার দেশে পৌঁছবে। এদিকে উদ্ধার হওয়া একটি মরদেহের পোশাকের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। তদন্ত সংস্থা জানিয়েছে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা। ইসলামিক সোসাইটি অফ টাম্পা বেতে জামিলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মে 4 তারিখ বাংলাদেশি সময়ে জামিলের মৃতদেহ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে। জানাজা শেষে জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান তাদের পরিবারের সহায়তায় ইতিমধ্যে গো ফান্ড মিতে সাপোর্ট ফর জামিল নাহিদাস ফ্যামিলি নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। এদিকে নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণের স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেছেন তারা, যার পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে গত শুক্রবার সুচির আইনজীবী জানান, মিয়ানমার সরকার সুচির সাজার মেয়াদ 6 ভাগের 1 ভাগ কমিয়েছে। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 2021 সালে মিন অং লাইং এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেন। 80 বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি সামরিক কারাগারে বন্দী ছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার নামে নজিরবিহীন পরিকল্পনা করেছে নয়াদিল্লি। নদীপথে কাঁটাতারের বদলে কুমির ও বিষধর সাপ ছাড়বে মোদি প্রশাসন। অনুপ্রবেশ ঠেকাতে এমন প্রস্তাব ঘিরে উঠেছে মানবাধিকার, পরিবেশ ও আঞ্চলিক রাজনীতির তীব্র বিতর্ক। সীমান্তের বাস্তবতা আর আসন্ন ঝুঁকি সব মিলিয়ে এটি কি নিরাপত্তা কৌশল নাকি নতুন রাজনৈতিক প্রতিহিংসা, তা নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘ 4096 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এটি বিস্তৃত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্য জুড়ে। এর প্রায় 3000 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশে রয়েছে নদী, জলাভূমি ও সীমান্ত ঘেঁষা বসতি। আর এসব জায়গায় কাঁটাতার বসানো অনেকটা অসম্ভবই বলা চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নদীপথের এই ফাঁকফোকর পূরণেই গত 26 মার্চ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অভ্যন্তরীণ নির্দেশনায় ইউনিটগুলোকে বলা হয় সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে এবং কি পদক্ষেপ নেওয়া যায় তা জানাতে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে ভূপ্রকৃতির কারণে জমি অধিগ্রহণ জটিলতা এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সীমান্ত সুরক্ষা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এ পদক্ষেপকে অযৌক্তিক এবং রাজনৈতিক সহিংসতা আখ্যা দিয়ে একজন গবেষক বলেছেন, কুমির বা বিষধর সাপ কখনোই পার্থক্য করতে পারবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। এই নীতির পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অবৈধ অভিবাসন ভারতের জনসংখ্যার গঠন বদলে দিচ্ছে। সমালোচকদের মতে এই বক্তব্য ব্যবহার করে বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। 1947 সালের বিভাজনের পরও দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির মিল থাকলেও বর্তমান নীতিতে সেই ঐতিহাসিক বাস্তবতা অনেকটাই বদলে যাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও দেশের খবর। বায়তুল মোকাররমে জামাতে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পোষাতে পারে না, তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। 2-4টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তারা 3টা শিফটে 1টা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রশ্ন হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আরেকজন ঘুমাতে পারবে না। একজনের ঘুম না ভাগলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের গ্রাস তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা ইন্টেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবাসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়।
যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। সম্মানিত ভাইরা, নামাজ কি 5টায় নাকি? না, নামাজ 5:15, আপনি আজানের পরে বলবেন। 5:15 নামাজ। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যুক্তরাষ্ট্রের একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ওয়াশিংটনের টাকোমা শহরের ফস হাই স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলা হলেও পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে সবাই এখন স্থিতিশীল রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পরদিন স্কুলটি বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের সহায়তায় কাউন্সেলিং সেবা চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সংস্থাগুলোর অর্থায়নের জন্য একটি বিল পাশ করেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এতে সিক্রেট সার্ভিস ও বিমানবন্দর নিরাপত্তা সংস্থা টিএসএ এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় 11 সপ্তাহ ধরে চলা আংশিক শাটডাউন পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। অর্থ সংকটে এসব সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। চলমান পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাশ করে। কণ্ঠভোটে পাশ হওয়া এই বিলটি এর আগে সিনেটের সর্বসম্মতিক্রমে দুবার অনুমোদন পায়। তবে সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থ বরাদ্দ নেই দাবি তুলে কিছু রিপাবলিকান আইন প্রণেতা বিলটির বিরোধিতা করেছিলেন। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। ইউক্রেনের নিপ্রতে রাশিয়ার ড্রোন হামলায় 1 জন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। একই দিনে রাশিয়ার পার্ম অঞ্চলে শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে তেলের দাম বৃদ্ধিতে রাশিয়া অতিরিক্ত আয় করছে বলে অভিযোগ করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস। ইউক্রেনের দিনপ্রতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানায় ইউক্রেনীয় পুলিশ। হামলায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে রাশিয়ার পার্ম অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া যায়। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলার স্থান থেকে বড় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার এফপিভি ড্রোন হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন এক ইউক্রেনীয় আর্টিলারি সৈনিক। তবে ঝুঁকি বাড়লেও পদাতিক সেনাদের সহায়তা করা এবং শত্রুর অবস্থান ও অস্ত্র লক্ষ্য করে আঘাত হানতে আর্টিলারি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। লিপ্তসি এলাকার আশেপাশে লড়াই এখনও তীব্র। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলছে ইউক্রেনের হামলার প্রতিরোধে তারা খার্কিভ ও সুমি সীমান্ত অঞ্চলে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈশ্বিক অর্থনীতি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, তেলের দাম বৃদ্ধিতে রাশিয়া অতিরিক্ত আয় করছে এবং হরমুজ সংকটের কারণে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিলম্ব হচ্ছে। এস্তোনিয়ার সারেমা দ্বীপে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নর্ডিক ও বাল্টিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিন ক্রেন সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ডুবে যাওয়া নৌকাটি তোলার চেষ্টা করা হয়। কর্মকর্তারা জানান, নৌকাটি উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে না। প্রবল ঝড়ের মধ্যে পড়ে পর্যটকবাহী নৌযানটি ঝোড়ো হাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায় যাত্রী বোঝাই নৌকা। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মে দিবসে তুরস্কে পুলিশের সঙ্গে বামপন্থীদের সংঘর্ষ, ফিলিপিন্সে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ, অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ করার দাবি। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে পরিকল্পনা জানালো মার্কিন সামরিক বাহিনী, কঠোর জবাবের হুঁশিয়ারি মুজতবা খামেনির। এবং ভারতের পশ্চিমবঙ্গে ভোট কারচুপি ঠেকাতে ইভিএম পাহারায় মমতা, বুথ ফেরত জরিপ নিয়ে অভিযোগ, পরাজয় চেনে দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দুর। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।